হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরিয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা সলভ করব রেলওয়ে গ্রুপ ডির 27 নভেম্বর যে পরীক্ষা হয়েছে তার সেকেন্ড শিফটের কোশ্চেন। ফার্স্ট শিফটের কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন আমরা অলরেডি সলভ করেছি। আজ করব সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে কি কোশ্চেন দিয়েছে যে দ্রুত গতির একটি বল মানে খেলার বল ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন? তো এরকম যখন উপর থেকে একটা বল, এই বলটা যখন উপর থেকে পড়ছে, তখন কোনো প্লেয়ার যদি এখানে দাঁড়িয়ে থাকে, সে তার হাতকে কি করে, সে তার হাতকে এরকম পজিশন থেকে যখনই বলটা এরকম জায়গায় আসে ধরছে, তাহলে হাতটাকে কিন্তু খানিকটা নিচে নামিয়ে আনছে, হাতটাকে নিচে নামিয়ে আনে। এটা আমরা নিজেরাও করেছি অনেকবার ক্যাচ ধরার সময়। তো এটা কেন হয়? এটা বলা হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে বলের ত্বরণ বাড়ানোর জন্য, বলের ভরবেগ কমানোর জন্য, বলের উপর প্রযুক্ত বল বৃদ্ধি করার জন্য, এবং আঘাতের সময় বাড়ানোর জন্য, যাতে হাতের উপর কম বল প্রযুক্ত হয়। তো যখন আমরা একটা বস্তুকে ধরছি, তো সেটা তো একটা গতিতে আসছে উপর থেকে। তো আমরা সবসময় কি চাইবো, যে যাতে আমাদের হাতের উপর বলটা কম প্রয়োগ হয়। তার জন্যই তো আমরা হাতটাকে পজিশন চেঞ্জ করছি। যদি এই পজিশন থাকে, সেখান থেকে নামিয়ে আনছি। কেন নামিয়ে আনছি? সেই বলের গতির সাথে সামঞ্জস্য বজায় রেখে, যাতে আমাদের হাতের উপর বল কম প্রযুক্ত হয়, সেই জন্য আমরা নামিয়ে আনছি। এখানে কিসের কোন সূত্র অনুযায়ী এটা করি আমরা নিউটনের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে অনুযায়ী আমরা কি জানি, যে বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের হারের সমান। তো এখানে কি হচ্ছে, এখানে সময় বাড়লে, যত সময় বাড়াচ্ছি আমরা হাতটাকে পিছিয়ে এনে, তত কি হচ্ছে, বলের পরিবর্তনের হার কমছে। তাহলে সময় সময় যত বাড়ছে, আমরা যত সময় বাড়াচ্ছি হাতটাকে পিছিয়ে এনে, তত কি হচ্ছে, তত বলের পরিবর্তনের হার বলের পরিবর্তনের হার কি হচ্ছে, এটা কমতে থাকছে। তো সেক্ষেত্রে কি হবে, বলের পরিবর্তনের হার যখন কমবে, তখন আমাদের হাতে কম বল অনুভূত হবে এবং চোট লাগার যে সম্ভাবনা সেটা কমে যাবে। তাহলে বোঝা গেল প্রথম কোশ্চেনের উত্তরটা। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 2। এখানে বলা হচ্ছে, একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের উপর ঠেলে দেওয়া হলো। প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। প্রথমে ব্লকটা সরে না, তারপর একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে, এবং ব্লকটি যখন চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে। তাহলে তিনটে কিন্তু আমাদের এখানে কাজ দেখাচ্ছে। প্রথমে আমরা যখন ঠেলছি, প্রথমে ব্লকটা সরছে না, তারপরে একটা নির্দিষ্ট বল প্রয়োগের পরে ব্লকটা আস্তে আস্তে সরতে শুরু করছে, এবং অবশেষে ব্লকটি যখন চলমান হচ্ছে, তখন একটি ধ্রুবক বেগ নিয়ে সেটি চলছে। তো এখানে আমাদের অপশানে প্রতিমিত এবং অপ্রতিমিত বলের কথা লেখা আছে, প্রতিটি অপশানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে এই দুটো সম্বন্ধে একটু বলে নিই। এখানে প্রতিমিত বল প্রতিমিত বল মানে কি? প্রতিমিত বল মানে হচ্ছে, যেখানে লব্ধ বল মানে মোট বল, সেই কাজের ক্ষেত্রে যে মোট বল প্রয়োগ করা হচ্ছে, সেটার যে নিট ফল সেটা কিন্তু হবে 0। আর অপ্রতিমিত বলের ক্ষেত্রে কি হবে? অপ্রতিমিত বলের ক্ষেত্রে আমাদের যে লব্ধ বল বা নিট বল, সেটা কিন্তু নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখছি, যখন সরছে না তখন কি হচ্ছে, তখন নিট ফল কিন্তু 0। তাহলে এটা কি হচ্ছে, একটা প্রতিমিত। দ্বিতীয় পর্যায়ে কি দেখছি, যে একটা নির্দিষ্ট বল প্রয়োগের পরে ব্লকটা সরতে শুরু করছে, তাহলে এখানে নিট বল 0 হবে না, কিছু বল প্রয়োগ এখানে হচ্ছে। তাহলে দ্বিতীয় পর্যায়টা কিন্তু অপ্রতিমিত। 3 নম্বর পর্যায়ে কি দেখছি, ব্লকটি চলমান হয় এবং একটা ধ্রুবক বেগ নিয়ে চলে। তাহলে ধ্রুবক বেগ নিয়ে চললে কি হয়, যখন বেগ থাকে 0, ধ্রুবক বেগ নিয়ে যখন চলছে, তখন বেগের মান কি হচ্ছে, বেগের মান একই থাকছে। তাহলে বেগের মান একই থাকলে সেখানে নিটফল কি পাবো আমরা, সেখানে নিটফল আমরা কিন্তু 0 পাবো, কারণ এখানে ত্বরণ কিন্তু শূন্য হচ্ছে। বেগ যখন একই থাকছে, তখন কি হয়, তখন ত্বরণ হয় শূন্য। এখানে লিখে দিই, ধ্রুবক বেগ যখন হয়, তখন ত্বরণ কিন্তু শূন্য হয়। তাহলে ত্বরণ মানে এ এর মান কিন্তু 0 হয়। আমরা কি জানি,
এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে ভরের সাথে যদি ত্বরণ যদি জিরো হয় তাহলে নিট বল কি পাবো? নিট বল কিন্তু আমরা সেই জিরোই পাবো। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু একটা প্রতিমিত পর্যায়। তাহলে এই অপশনটা আমাদের সঠিক অপশন সি। 3 নম্বর কোশ্চেনে আসি। মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে দেওয়া হয়েছিল। কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়ে। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি জাইলেম কলার মাধ্যমে কি পরিবাহিত হয়? জাইলেম কলার মাধ্যমে জল পরিবাহিত হয়, খনিজ লবণ মিশ্রিত জল। জাইলেম কলার মাধ্যমে কি হয়? ঊর্ধ্বমুখী পরিবহন হয়। মানে একটা গাছ তো এর মূল যদি এরকম মাটির নিচে থাকে তাহলে কি হয়? এই মূলের সাহায্যে খনিজ লবণ মিশ্রিত জল জাইলেম কলার মাধ্যমে কিন্তু উপরে ওঠে। তাহলে গাছটা যখন আমরা উপড়ে ফেলছি তখন এই মূলের সাথে মাটির সংযোগটা থাকছে না, তাহলে সেখানে কি হবে? জাইলেমের মাধ্যমে জল পরিবহনটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণে কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়ছে। বোঝা গেল? অন্যান্য অপশনগুলো আমরা দেখে নিই। বলছে জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হয়েছিল। উপড়ে ফেলা হলে জল পরিবহন হবে কি করে? বলছে জাইলেমের মাধ্যমে খাদ্য কখনো জাইলেমের মাধ্যমে স্থানান্তর হয় না। ওটা কিসের মাধ্যমে হয়? ফ্লোয়েমের মাধ্যমে হয়। আচ্ছা, ফ্লোমের মাধ্যমে খাদ্যের স্থানান্তরণ শুরু হয়েছিল। কি করে হবে? গাছ তো অলরেডি উপড়ে ফেলা হয়েছে, কোনো জল পরিবহন হচ্ছে না, খাদ্যের স্থানান্তরণ তখন কিভাবে হবে? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে? ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? আচ্ছা, এখানে বলা হচ্ছে কম তাপমাত্রায় ধাতু গলে যায়, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় ধাতুগুলির ওজন বৃদ্ধি পায়, পরিবেশগত উপাদানের সঙ্গে ধাতুর বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেট রূপান্তরিত হয়। তো আমরা একটা যদি উদাহরণ দিই, যে আমাদের লোহা যখন এই গেট গ্রিল এই জায়গায় যখন লোহা থাকে, লোহাও তো একটা ধাতু। এই লোহা কি হয়? এই লোহার সাথে কিসের বিক্রিয়া ঘটে? এই লোহার সাথে বিক্রিয়া ঘটে অক্সিজেন, অক্সিজেন আর কি কিসের কিসের বিক্রিয়া ঘটে? জলীয় বাষ্প, তাই না? বাতাসের জলীয় বাষ্প আর অক্সিজেন। তাহলে এই দুটোর বিক্রিয়ার ফলে কি হয়? এই দুটোর বিক্রিয়ার ফলে লোহায় মরিচা ধরে, আর কি তৈরি হয়? তৈরি হয় ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। তাহলে কি তৈরি হলো? লোহা তার নিজের অক্সাইডে রূপান্তরিত হলো। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে পরিবেশগত উপাদানের সঙ্গে ধাতুর বিক্রিয়া ঘটলো, সেখান থেকে তাদের অক্সাইড রূপান্তরিত হলো, অন্য ক্ষেত্রে সালফাইডও হয় বা কার্বনেটে রূপান্তরিত হয়। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। আমি একটা এখানে উদাহরণের সাহায্যে এটা বুঝিয়ে দিলাম। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5 বলছে জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, আমরা যৌন জননে কি জানি? যৌন জননে আমরা জানি কি হয়? পুংগ্যামেট, পুংগ্যামেট তার সাথে কিসের মিলন ঘটে? তার সাথে মিলন ঘটে স্ত্রী গ্যামেট। এদের মিলনের ফলে কি হয়? এদের মিলনের ফলে তৈরি হয় জাইগোট, তাই না? এই মিলনের ফলে জাইগোট তৈরি হয়। সেখানে কি হয়? সেখানে পিতা এবং মাতা উভয়ের জেনেটিক বৈশিষ্ট্য সংক্রামিত হয়। তো জেনেটিক বৈশিষ্ট্য সংক্রামিত হয় তাহলে কি হয়? জীবের যে ডিএনএ সেটা একত্রিত হয় এই জাইগোটে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 6 বলছে নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহী রোধ বৃদ্ধি পায়? আচ্ছা, পরিবাহী রোধ কিছু জিনিসের উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? পরিবাহী রোধ আমরা কি জানি? যে একটা পরিবাহী, এটা যদি একটা পরিবাহী হয় আর এটা যদি একটা পরিবাহী হয়, তাহলে এখানে লম্বা কে? এর দৈর্ঘ্য বেশি। আমরা জানি যে পরিবাহীর যে রোধ সেটা কিন্তু দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। তাহলে কি? রোধ মানে রেজিস্ট্যান্স, এটা এল মানে লেন্থের সাথে কিন্তু সমানুপাতিক। মানে লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, রোধ তত বাড়বে। আরেকটা আমরা কি জানি? যে এই রেজিস্ট্যান্স বা রোধ এটা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে তার যত মোটা হবে বা তার যত সরু হবে রোধ তত বেশি হবে, আবার তার যত মোটা হবে রোধ তত কম হবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে পরিবাহীর রোধ বলছে কোনটা কোনটা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তো দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তো রোধ বৃদ্ধি পায় আমরা জানলাম।
প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে কখনো রোধ বৃদ্ধি পায় না, প্রস্থচ্ছেদ যদি কমে তাহলে বৃদ্ধি পায়, এটাও আমরা দেখলাম। এইবার পরিবাহীর তাপমাত্রা, তো এটা জেনে রাখা উচিত যে পরিবাহীর তাপমাত্রা যত বাড়ে পরিবাহীর রোধও কিন্তু বাড়ে। তাহলে এখানে কোনটা কোনটা ঠিক হলো, 1 নম্বর আর 2 নম্বর। কোশ্চেন নাম্বার 7, নতুন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোকরশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তুকে সর্বদা এমনভাবে স্থাপন করা হয় যে বস্তুটা কোথায় থাকবে, তাই তো? তো কার্তেসীয় রীতির অনুযায়ী আমরা কি করি, আমরা সবসময় জানি একটা লেন্সে কার্তেসীয় রীতি অনুযায়ী কি হয়, আলোগুলো সবসময় বাম দিক থেকে নিয়ে যাওয়া হয়, বাম দিক থেকে ডান দিকে যায়, এভাবেই ধরা হয়। তাহলে আলো যদি বাম দিক থেকে যায় তাহলে বস্তু কোথায় থাকবে, বস্তু সর্বদা লেন্সের বাম দিকেই থাকবে, তাই না? যেদিক থেকে আলো যাবে বস্তু তো সেদিকেই থাকবে, তাহলে বস্তু সবসময় কোথায় থাকবে, লেন্সের বাম দিকে থাকবে। আর একে কিভাবে ধরা হয়, ঋণাত্মক হিসাবে ধরা হয় যখন ক্যালকুলেশন করা হয়। বোঝা গেল? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে ঠিকভাবে উপস্থাপন করেছে। প্রথমে বলা হচ্ছে কি, প্রতিটি প্রলক্ষণ একটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রতিটি প্রলক্ষণ একটি ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, বলছে প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখি মেন্ডেল কি জানিয়েছিল। মেন্ডেল জানিয়েছিল যে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য কিন্তু এক জোড়া ফ্যাক্টর সবসময় দায়ী থাকে। কি বলেছিল, প্রতিটি বৈশিষ্ট্যের জন্য প্রতিটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া ফ্যাক্টর দায়ী থাকে। তো এই এক জোড়া ফ্যাক্টর, একে আমরা কি বলি, একে আমরা বলি অ্যালিল। তাহলে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য, তাহলে প্রতিটি প্রলক্ষণের জন্য কটা ফ্যাক্টর দায়ী থাকে, এক জোড়া ফ্যাক্টর, মানে দুটো প্রভাবক দায়ী থাকে। তো এখানে অপশন সিতেই আমরা দেখতে পাচ্ছি এটা লেখা আছে, তাই তো? কোশ্চেন নাম্বার 9 বলছে নিচে উল্লিখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের কোন জোড়টি সঠিক। আচ্ছা, প্রথমে আমরা দেখি কি কি আছে এখানে। এখানে বলছে তাপমাত্রা, তাপমাত্রা ক্যালোরি হয় না, কারণ ক্যালোরি কিসের একক, ক্যালোরি হচ্ছে তাপের একক, তাই না? আয়তন কিসের, আয়তন বলছে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার হবে না, কি হবে, ঘন মিটার। চাপ, চাপে কি হয়, নিউটন হয়, নিউটন তো বলের, চাপ হচ্ছে কি, পাস্কেল। এখানে বলছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, তাহলে এটাই ঠিক। কোশ্চেন নাম্বার 10, আর্গন এর দেওয়া আছে পারমাণবিক ভর, এখানে ক্যালসিয়ামও দেওয়া আছে, এর এখানে পারমাণবিক ভর দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে দুটোরই কিন্তু ভর সংখ্যা সমান, দুটোর ভর সংখ্যা সমান। কি এখানে ভর সংখ্যা, এখানে হচ্ছে 40 দুটোর ভর সংখ্যা। তো আমরা কি জানি যে পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয় আর ভর সংখ্যা যদি সমান হয়, পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা 18 আর এর কি আছে 20, কিন্তু ভর সংখ্যা কি আছে, ভর সংখ্যা, ভর সংখ্যা কি, ভর সংখ্যা একই। তাহলে ভর সংখ্যা একই থাকলে আমরা তাদের কি বলি, আইসো বার। বোঝা গেল? পরের কোশ্চেনে কি আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়। তাহলে দুটো বিক্রিয়া আমরা দেখি। প্রথমে কি দেখি, প্রথমে দেখি সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। কি কি হয় বিক্রিয়াটা, আমি একবার লিখি, Na2CO3 সোডিয়াম কার্বনেট, তার সাথে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। সেখানে কি তৈরি হয়, সেখানে তৈরি হয় NaCl সোডিয়াম ক্লোরাইড, তার সাথে জল এবং CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আচ্ছা, আর সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় কি হয়, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি, একটা H হয়, তাহলে NaH, বাই থাকলে H হবে, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড
কি তৈরি হবে? দেখো, সেই সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, তার সাথে একইভাবে জল আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে উভয় ক্ষেত্রে জল তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও তৈরি হয়, আর এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড, এখানে 2 অণু তৈরি হয়, এখানে 1 অণু তৈরি হয়। তাহলে অপশন অনুযায়ী সোডিয়াম ক্লোরাইড কিন্তু উৎপন্ন হয়। 12 নম্বর কোশ্চেনে কি আছে? আকরিক থেকে খনিজমল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজমল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে? আচ্ছা, এখানে আমরা কি জানি যে আকরিক থেকে যখন খনিজমল অপসারণ হয় তখন এখানে রাসায়নিক ধর্মের ক্ষেত্রেই ভিত্তি ঘটে এবং ভৌত ধর্মের ক্ষেত্রেও ভিত্তি ঘটে। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু পার্থক্যের ভিত্তি ঘটে, কোনো একটার ক্ষেত্রে কিন্তু নয়। রাসায়নিক ধর্মেরও হয় এবং ভৌত ধর্মেরও হয়। তো এটা কিন্তু প্রথমটা আমাদের সঠিক অ্যান্সার হবে। 13 নম্বরে কি বলছে? গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? আচ্ছা, গ্যাসের উপর যখন চাপ বৃদ্ধি হয় তখন কি হয়? তখন আচ্ছা, আমরা এটা কোথা থেকে জানি? এটা জানি আমরা বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলা আছে? বয়েলের সূত্রে বলা আছে যে গ্যাসের যদি চাপ বাড়ানো হয়, গ্যাসের চাপ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন কমে যায়। গ্যাসের আয়তন কমে যায়। কেন কমে? ধরি এটা একটা এই জায়গায় গ্যাসের অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এইভাবে। তো এখানে যদি প্রেসার ক্রিয়েট করা হয় তাহলে কি হবে? এই অণুগুলো কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসবে, তাই তো? তাহলে এই অণুগুলো যখন একে অপরের কাছাকাছি চলে আসবে তখন এই জায়গায় কি হবে? এই জায়গায় কি হবে? আয়তনটা বাড়বে, আয়তনটা কমবে, কারণ গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসছে। তাহলে কি বলা আছে বয়েলের সূত্রে? যে গ্যাসের চাপ বাড়লে আয়তন কিন্তু কমে যায়, কারণ অণুগুলো কাছাকাছি চলে আসে। কোশ্চেন নাম্বার 14, কি বলা হচ্ছে? যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয় তাহলে তারটির রোধ কি হবে? আচ্ছা, আমরা কি জানি? সূত্র রোধ আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এখানে এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো হচ্ছে রোধাঙ্ক। তাহলে রোধ হচ্ছে আর, এটা হচ্ছে রোধ, তাই তো? তো এখানে কি বলা হচ্ছে? যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, তাহলে দৈর্ঘ্য এল থেকে কি করা হবে? 2l। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করা হবে? অর্ধেক করা হবে, তাহলে এটা হয়ে যাবে a/2, তাই তো? তাহলে সেখানে কি দাঁড়াবে? আচ্ছা, যদি এখানে এটা করা হয় তাহলে কি দেখতে পাচ্ছি? আমাদের রো ইন্টু 2l বাই a/2 হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো রো ইন্টু a/2টা, এই 2টা উপরে যাবে, তাহলে কি 4l বাই a। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 4 ইন্টু রো এল বাই এ। তো এটাই তো ছিল প্রথমে অরিজিনাল রোধ মানে আর। তাহলে কি লিখতে পারি আমরা? 4 ইন্টু আর। তাহলে প্রথমের রোধ থেকে এটা কি হলো? এটা 4 গুণ হলো, তাই না? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ আছে জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? এটা তো আমরা জানি, জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? প্লাজমা পর্দার বাইরে। নেক্সট কোশ্চেন হচ্ছে 16 নম্বর। এখানে বলা আছে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসাবে বিবেচনা করা যেতে পারে কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে। কি থেকে? তো আমরা কি জানি? গ্লুকোজ C6H12O6, এটা কি? গ্লুকোজের সংকেত। এই গ্লুকোজ থেকে কি করে? H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড এখান থেকে জল আকর্ষণ করে, জল শুষে নেয়। এই জল শুষে নেওয়ার ফলে কি তৈরি করে? সে 6 অণু কার্বন তৈরি করে এবং 6 অণু জল বের করে নেয়। তাহলে কি তৈরি করে? 6 অণু কার্বন বের করে, লাস্টে কার্বনে অবশেষ পড়ে থাকে এবং 6 অণু জল বের করে নেয়। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হবে? গ্লুকোজ। পরের কোশ্চেন নাম্বার 17।
উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তর লেন্সকে আমরা কি বলি? আমরা বলি অভিসারী লেন্স, কারণ এটি কি করে? এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে কি করে? একটি ফোকাস বিন্দুতে অভিসৃত করে। তাহলে এখানে কি? প্রথমটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 18, একটি বস্তুকে 78.4 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, ভূমিতে স্পর্শ করতে বস্তুটির কত সময় লাগবে? এখানে জি মানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা কি জানি? আমরা জানি যে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, তাই তো? এস মানে কি? সরণ কতটা দূরত্ব, তার মানে কি এখানে উচ্চতার কথা বলা হচ্ছে। ইউটি, ইউ মানে কি? প্রারম্ভিক বেগ। তাহলে যখন ওপর থেকে যখন পড়ছে তখন প্রথম বেগ কি থাকে? জিরো থাকে, ওখান থেকে আবার স্টার্ট হচ্ছে। তাহলে ইউ এর মান যদি জিরো হয় তাহলে ইউটি এর মানও জিরো হবে। আমার তাহলে ওই রাশিটা ধরারই দরকার নেই, তাহলে শুধুমাত্র হাফ। এবার এ মানে কি? ত্বরণ। তাহলে এখানে কোন ত্বরণের কাজ হচ্ছে? অভিকর্ষ ত্বরণ জি, আর তার সাথে টি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলেই পাবো। তাহলে এখানে উচ্চতার কথা কি বলা হয়েছে? 78.4 সমান হাফ ইন্টু জি এর মান কি দেওয়া আছে? 9.8, আর এখানে কি আছে? টি স্কোয়ার, টি মানে সময়। তাহলে এখানে যদি কাটি তাহলে 2 কাটলে কি হবে? 4.9। তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 78.4 বাই 4.9, দুটো পয়েন্ট এখান থেকে তুলে দিলাম। তাহলে কাটবে কি দিয়ে? একবার গেল, একবার গেলে 49 থাকবে, বাকি থাকবে কি? বাকি থাকবে 9, আর এখানে থাকবে 2, তাই তো? আর পরে থাকবে 4, মানে 294। 294কে 49 দিয়ে ভাগ করলে 6, তাই তো? 4 6 24, 6 9 54, মানে 16। তাহলে টি স্কোয়ারের মান পাচ্ছি 16। তাহলে টি স্কোয়ারের মান 16 পেলে টি কত হবে? স্কোয়ার রুট অফ 16, মানে 4। এই 4টা কি হবে? 4 সেকেন্ড। বোঝা গেল এটা? পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? তো সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ আমরা কি জানি? আধুনিক কৃষি ব্যবস্থায় জলের অপচয় আমরা রোধ করতে চাচ্ছি, আর ভূগর্ভস্থ জলের উপর চাপ কমাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আমরা কি করছি? বৃষ্টির জলকে সংরক্ষণ করছি, যাকে বলা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। কি বলা হচ্ছে? রেন ওয়াটার হারভেস্টিং। ইংরেজিতে ইংরেজি কথাটাও একটু মনে রাখার দরকার। রেন ওয়াটার হারভেস্টিং, এবং তার সাথে আমরা কি করছি? জলাধারের ব্যবস্থাপনা করছি। তো এটাই আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 বলছে প্রাণীদের যোগ কলায় মেদ কোষগুলি, ফ্যাট সেলগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলি ড্যাশের বিভাজন দ্বারা পৃথক করা হয়। আচ্ছা, আমরা কি জানি যে প্রাণীদের মেদ কলা বা অ্যাডিপোস টিস্যু, সেখানে কি হয়? সেখানে সেটি ছোট ছোট গুচ্ছ বা লোবিউল আকারে থাকে। এই লোবিউলগুলি কি হয়? একে অপরের থেকে কোলাজেন বা ইলাস্টিন তন্তু দ্বারা গঠিত একটি পাতলা পর্দা দিয়ে আলাদা করা থাকে। কি দিয়ে আলাদা করা থাকে? কোলাজেন, একটু লিখে দিই, কোলাজেন অথবা কি বললাম? ইলাস্টিন তন্তু। ইলাস্টিন তন্তু দিয়ে আলাদা করা থাকে। তাহলে এই পাতলা পর্দা দিয়ে এগুলো কিন্তু আলাদা করা থাকে। তাহলে এটা তো অপশনে তো অলরেডি লেখা আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21 বলছে মোটর গাছ অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? তো আমরা কি জানি? মোটর গাছ আকর্ষ ব্যবহার করে। এটার একদমই ওয়ান লাইনার মানে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 22 বলছে নিচের কোনটি শব্দোত্তর শব্দের কাজ নয়? নয় কিন্তু বলেছে, নয় মানে কোনটা না? শব্দোত্তর শব্দের কাজ না। মেডিকেল ইমেজ প্রস্তুত করা, এটা কিন্তু আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলে না ইউএসজি করা। ধাতব ব্লকের ফাটল শনাক্ত করা, এটাও কিন্তু হয়। জিনিসপত্র পরিষ্কার করা, এটাও কিন্তু সঠিক উত্তর। বলছে সাধারণ শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা, সাধারণ কাজ শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা, এটার জন্য কি শব্দোত্তর শব্দের কাজ হবে? এটা কি? এটা কখনোই হবে না। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 বলছে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার সর্বোত্তম উদাহরণ কোনটি? তাহলে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৌর কুকারে খাবার গরম করা। এখানে কি রাসায়নিক শক্তি আছে? কোথাও নেই।
একটি ব্যাটারির দ্বারা বাল্ব জ্বালানো, এটাও না। বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো, এখানে কি তাপ শক্তিতে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে যাচ্ছে না, তাহলে একমাত্র কি হচ্ছে, কাঠের দহন বা পোড়ানো, এটা কি, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা একটি রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া কি হয়, যখন কাঠ পোড়ানো হয় তখন কাঠের মধ্যে যে রাসায়নিক শক্তি স্থিত অবস্থায় আছে, সঞ্চিত অবস্থায় আছে, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা কিসের উদাহরণ, এটা কিন্তু একটা শক্তি রূপান্তরের উদাহরণ, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে। পরের কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 24। একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্বলিত দুটি সমান অপত্য কোষ বিভাজনকে কি বলা হয়? আচ্ছা, আমরা কি জানি যে এককোষী জীব অ্যামিবা বা ব্যাকটেরিয়ার মধ্যে এককোষী জীবের বংশবিস্তারের সবচেয়ে সাধারণ পদ্ধতি কি, সেটা হচ্ছে দ্বিবিভাজন। এখানে কি হয়, এখানে এই প্রক্রিয়ায় কি হয়, একটি মাতৃকোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো সমানভাবে বিভক্ত হয়। কি বিভক্ত হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, এই দুটো কিন্তু সমানভাবে বিভক্ত হয়। বিভক্ত হয়ে কি হয়, দুটি হুবহু একই রকমের অপত্য কোষ কিন্তু তৈরি করে, দুটি হুবহু রকমের অপত্য কোষ কিন্তু সৃষ্টি করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, দ্বিবিভাজন। শেষ কোশ্চেন এই শিফটের কি আছে, কার্বনের যে ধর্মগুলি তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে তাদের সাহায্য করে তা হলো। আচ্ছা, কার্বনের একটা ধর্ম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মে কি হয়, সেখানে সে সমযোজী বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করে। তো এই সমযোজী বন্ধন তৈরি করে সে কিন্তু লম্বা শৃঙ্খল বা বলয় গঠন করতে পারে। এর কারণেই কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ জৈব যৌগ দেখা যায়। এবং তার সাথে কার্বনের কিন্তু আরেকটা ধর্মও দেখা যায়, যেটা হচ্ছে চতুর্যোজ্যতা। এটার ইংরেজি নাম বললে অনেকে বুঝতে পারবে, এটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। তাহলে কার্বনের যোজ্যতা কিন্তু আমরা কি জানি, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এই কার্বনের যোজ্যতা 4, এটি একসাথে 4টি অন্য পরমাণুর সাথে কিন্তু যুক্ত হতে পারে। তাহলে এই কার্বনের দুটো ধর্ম আমরা জানলাম, একটা হচ্ছে চতুর্যোজ্যতা আর একটা হচ্ছে ক্যাটিনেশন। চতুর্যোজ্যতার ইংরেজি নামটা একটু লিখে দিচ্ছি, ইংরেজি নাম কি, টেট্রাভ্যালেন্সি। কারণ কখনো কখনো এই নামটাও আসে পরীক্ষায়, টেট্রাভ্যালেন্সি। তাহলে কার্বনের কি, দুটো ধর্ম। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে 25টা কোশ্চেন এবং তার উত্তর কিন্তু আলোচনা করা হলো। এর মধ্যে কিন্তু দুটো কি চারটে কোশ্চেন একটু ওয়ান লাইনার, আর দুটো তিনটে কোশ্চেন আছে একটু নিউমেরিক্যাল টাইপের, আর বাদ বাকিগুলো কিন্তু একটু থিওরি বেসিসের। তাহলে সবগুলো কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে, বা যদি আমার কোনো ক্ষেত্রে যদি বোঝানো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সেটাকে রেকটিফাই করে দেবো, আবার কমেন্টে রিপ্লাই দিয়ে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে এইরকম ভিডিও আরো আমি পরপর নিয়ে আসবো।